শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় আরও রয়েছেন ৭১ টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু সহ আরও বেশ কয়েকজন। হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন। যদিও ৫ই মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে দীর্ঘদিনের একটি বিতর্ক ও বিভিন্ন মহলের গণহত্যার দাবি প্রসঙ্গে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা জোর দিয়ে বলেছিলেন, সেদিন রাতে শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় কোনো গণহত্যার ঘটনা ঘটেনি। বিবিসির বাংলার সাংবাদিকরা সরজমিনে উপস্থিত থেকে যে চিত্র দেখেছেন ঠিক সেটাই তারা প্রচার করেছেন, এমনটাই তিনি জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, ঘটনার তদন্ত প্রতিবেদন অর্থাৎ যদি বলি খসড়া প্রতিবেদন প্রসিকিউশন হাতে পাওয়ার পর শাপলা হত্যাকাণ্ড বিতর্কের অবসান কি হলো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি শাপলা হত্যাকাণ্ড বিতর্কের অবসান। আলোচনা হবে সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাইরে আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। প্রথমে যেহেতু আমাদের সাথে একজন সাংবাদিক আছেন, তিনিও শাপলা চত্বরের ঘটনা সম্পর্কে কম বেশি তার কাছেও তথ্য রয়েছে। একটু যেতে চাই মাহবুব আজিজ, আমি তুলে ধরবার চেষ্টা করেছিলাম যে বিবিসি বাংলা সেই সাবির মুস্তাফার বক্তব্য আমি এখানে তো কোট করেছি, কোট আনকোট। কিন্তু আজকে যে চিফ প্রসিকিউটর যেটা বলেছেন, তাদের কাছে খসড়া প্রতিবেদন জমা হয়েছে বা তারা পেয়েছেন, সেখানে একদম পরিষ্কার ৬১ জনের মৃত্যু তথ্য তারা পেয়েছেন এবং ৫৮ জনের একজন নিশ্চিত ঠিকানা পরিচয় সব শনাক্ত হয়েছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্তের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখন কোনটা আসলে ঠিক? যা বিবিসি বাংলার সাবির মুস্তাফা তিনিও একটি কথা বলেছেন, এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে শাপলা হত্যাকাণ্ডের বিতর্ক বেশ জোরে সোরে চলছিল। এখন কি আজকে যে চিফ প্রসিকিউটরের বক্তব্যের মাধ্যমে এই শাপলা হত্যাকাণ্ডের বিতর্ককে কিছুটা অবসান হলো কিনা? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এই ধরনের যে রাজনৈতিক যেই হত্যার কথা যদি আমরা বলি, নৃশংস যে সমস্ত ঘটনা, তার বিভিন্ন পার্সপেক্টিভ যদি আলোচনা করা যায়, আশেপাশের আরও কিছু অনুষঙ্গ, তাহলে বোঝা যাবে যে এইগুলো কিন্তু একেবারে এককেন্দ্রিকভাবে রায় দেবার মতো নয় যে একটি প্রতিবেদন জমা পড়লো আর সাথে সাথেই এটা সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেল। বিষয়টি এরকম। এক নম্বর কথা হচ্ছে যে কোনো হত্যা, যে কোনো প্রাণহানি অবশ্যই নিন্দনীয় এবং বিচারযোগ্য। অপরাধের বিচার হতেই হবে, সেখানে একজনই খুন হোক বা ২০ জন হোক বা ৫৭ জন হোক, যাই হোক। এখন মুশকিলটা হচ্ছে যেই পরিস্থিতিতে আমরা আলোচনা করতে বসেছি, এখন কিন্তু এইরকম একটা জিঘাংসামূলক পরিবেশে যে কোনো কিছু শুনবার মতো শান্ত মাথায় কেউ আমরা আছি? কোনো একটি কথা বলা হলেই বলবে যে ফ্যাসিস্টের দোসর, একটি বলবে যে সিনিয়র সাংবাদিক, এবং এই সিনিয়র সাংবাদিকরা নানান রকম আজে বাজে কথা বলছেন। কিন্তু কি আজে বাজে কথা বললেন সেটা কিন্তু আলাপনা হচ্ছে না। কথা হচ্ছে অমুককে নিয়ে, তিনি কি, তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে, আমরা যখন কথা বলি আমরা তো যার যার সিভি নিয়ে আসছি না, যে আমি অমুক সালে এটা বলেছি, তমুক সালে আমার এই বই বেরিয়েছে, এই লেখা বেরিয়েছে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে জাজমেন্টে ফেলে দেওয়া হচ্ছে। এখন কথা বলছেন হয়তো ৫-৭ জন মানুষই, যেগুলো ঠিক চিরুনির দাঁতের মতো কথা যাচ্ছে না, অর্থাৎ একটা দুটো দাঁত একটু বাঁকা হয়ে যাচ্ছে। এই একটা দুটো দাঁতকেই কিন্তু সহ্য করা হচ্ছে না অনেকের পক্ষ থেকে। এটা কিন্তু সরকারিভাবে করা হচ্ছে না তা আমি বলছি না। সরকার যথেষ্টই আমি মনে করি যে প্রাজ্ঞতার পরিচয় দিচ্ছেন এবং এক ধরনের বাক স্বাধীনতার চর্চা আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতে পাচ্ছি, এটা খুবই ইতিবাচক। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখছি, এখন আজকের এই শাপলা চত্বরের আলাপটাই যদি আমরা ধরি, আমরা যদি বিবিসির আলাপ সামনে আনি, অথবা ৫ই মের পরের দিন যে ৬ তারিখের পত্রিকাগুলো, যে কারো হাতে, এখন সকলের হাতে স্মার্টফোন আছে, ৬ তারিখের প্রথম আলো, যুগান্তর, সমকাল, ডেইলি স্টার, যে বড় পত্রিকাগুলো আছে,
সেই পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠা যদি আমরা খুঁজে দেখি সেদিন কজন মৃত্যুর কথা এসেছিল, তখনই বলা হবে যে তখন গণমাধ্যমের শাসন ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। গণমাধ্যমের সেই রিপোর্ট হয়তো তারা তদন্ত করে বের করতে পারেনি। সেই হিউম্যান রাইটস ওয়াচ বা যদি বলে অধিকার, তারা তো বলেছেন ঠিক একই। তারা কখন বলেছেন? এবং কয়েকদিন আমরা কিন্তু কিন্তু বাতিল করে দিচ্ছি না, যে কোনো কিছু বাতিল করে দিচ্ছি না, আপনাকে শান্তভাবে কথাটা শুনতে হবে। আমি বলছি যে হয়তো আরো বেশি মানুষ মারা গেছে, যেহেতু এতগুলো মানুষ বলছেন, সেই ব্যাপারেও কিন্তু আমার কোনো নাই, মানে দ্বিধা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, এবং আওয়ামী লীগ যেহেতু ঘটনাটা ঘটেছে, যেহেতু পরবর্তীতে 24-এর গণঅভ্যুত্থানে এইভাবে তারা হত্যা করলো, এইভাবে তাদের নেতৃবৃন্দ হত্যার সাথে জড়িত, যেটা আমরা চক্ষু দেখলাম, তার মানে আগেও হত্যা করতে পারে, সেটাও লজিক বলে যে হতে পারে। কিন্তু সেই ঘটনার সাথে আমরা যখন এই ধরনের বিবিসির মতামত পাই, আমরা যখন বড় গণমাধ্যমগুলোতে এইভাবে খবরগুলো আসে, যেগুলো উল্লেখযোগ্য গণমাধ্যম, আপনি দেখুন সেই গণমাধ্যমগুলো কি শেখ হাসিনার পুরো শাসনামলে মুশতাককে যখন মারা হয়েছে, বাক স্বাধীনতার অন্যতম প্রতীকে পরিণত হয়েছেন মুশতাক, কিংবা কিশোরকে যখন পিটিয়ে বাম করা হয়েছে, কান ফাটানো হয়েছে, অথবা আব্বু তুমি কাঁদতেছো কেন বলে, মনে আছে আপনাদের ঘটনাগুলো? সব গণমাধ্যমে এসেছে। কোনটা গণমাধ্যম লুকিয়েছে? আমরা যদি অন্তত ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, আমি যে সমস্ত সাংবাদিকদেরকে চিনি, আমরা যদি কোনো হত্যার খবর পাই, আমরা যদি কোনো অন্যায়ের খবর পাই, আমরা যে কোনোভাবে যে কোনো প্ল্যাটফর্মে আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করি, বা করেছি, বা আগামীতেও করব। অর্থাৎ আমি একাই নয়, এরকম বহু সাংবাদিক আছে। কারণ সাংবাদিকের কাজই তো হচ্ছে এইগুলো প্রকাশ করা। সে যদি কাজ এইগুলো প্রকাশ না করে, তাকে মাস শেষে কিভাবে বেতনটা দেয়? এইরকম ভাবে যে আপনাদের খবর বার্তা বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয় যে অমুক হচ্ছে অমুকের দালাল, তমুক হচ্ছে তমুকের দালাল, মানে দালালি করেই যেন সে তার সংসারটি চালাচ্ছে, এগুলোর একটাও সত্য নয়। কেউ কেউ হয়তো ব্যতিক্রম, কেউ কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু মূলধারার সাংবাদিকরা সাংবাদিকতা করেই চলেছেন বলেই বালিশ কাণ্ড প্রকাশিত হয়েছিল, করেছেন বলেই এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে বড়গুলো ব্যাংক লুটের কথা, শেয়ার বাজার কেলেঙ্কারি, কোনটা প্রকাশিত হয়নি? এই আওয়ামী লীগের এক আইজিপি গুলশানে একদিনে 4 ফ্ল্যাট কিনেছেন, বেনজির সাহেব, এগুলো তো সবই পত্রিকায় এসেছে। কাজে ওগুলো তো অবশ্য দ্বন্দ্বের কারণ, সেটাও সেইটা, এই দ্বন্দ্ব কেন থাকবে না? 58 জন মানুষ মরে যাবে, এইটা 12 বছর ধরে পত্রিকায় প্রকাশিত হবে না, এইটা সাংবাদিক হিসেবে আমার পক্ষে মেনে নেওয়াটা কঠিন। যদিও আমি বলছি যে প্রসিকিউটর সাহেব বলেছেন খসড়া রিপোর্ট, খসড়া শব্দটার দিকে আমরা খেয়াল রাখি, এই রিপোর্ট আগামীতে আসবে এবং এই 58 জনের ছবি এবং ডিটেইলস আসবে। সাংবাদিক হিসেবে অবশ্যই আমরা সেগুলোকে খুবই সহানুভূতির সঙ্গে, শুধু না পেশাদারিত্বের সঙ্গে সেগুলো খেয়াল করব, এবং এগুলা নিশ্চয়ই তারা যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই না করে তো আর চূড়ান্ত প্রতিবেদন আসবে না। চূড়ান্ত প্রতিবেদনে হলে যেটা যথাবিহিত বিচার হওয়ার কথা, অবশ্যই যথাবিহিত বিচার আমরা প্রত্যেকেই চাই। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। আপনার কাছে যে বক্তব্য, যে বিবিসির বাংলা যে সাবির মুস্তফা এতদিন ধরে, যিনি যার বক্তব্যটাকে আমরা অনেক সময় কোট করেছি, আমরা অনেক সময় টকশোতে কোট করতে শুনেছি যে 5ই মেতে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, আজকে যে প্রসিকিউটর অর্থাৎ চিফ প্রসিকিউটর যে বক্তব্য দিলেন, এটার দ্বারা আসলে কি বুঝলেন না সাবির মুস্তফা? তাহলে তার বক্তব্যগুলো কি সত্য না মিথ্যা? আচ্ছা, প্রথমত বলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বিবিসির সাবেক প্রধান সাব্বির মুস্তফা, তিনি বেশ অনেকগুলো গণমাধ্যমের সাক্ষাৎকারে জনাব কাদির কল্লোল সাহেবের রেফারেন্স দিয়ে এই কথা বলেছেন। এখন আমি গুগলে সার্চ করলাম যে আসলে ওই সময় কাদির কল্লোল সাহেব কি বলেছিলেন। আপনাকে যদি আমি দেখাই, এই যে বিবিসির রিপোর্ট দেখেন, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা কয়েকজনের লাশ দেখেছি, তবে হেফাজতের যারা উপস্থিত ছিল তারাও আসলে ওই সময় এদের পরিচয় নিশ্চিত করতে পারে নাই। এই রিপোর্ট এখানে উল্লেখ করা আছে। তাহলে এই যে সাব্বির মোস্তফা সাহেব, তিনি যা রেফারেন্স দিলেন, তিনি নিজে বলছেন 2013 সালের রিপোর্ট, নিজে বলছেন যে আমরা লাশ দেখেছি। তার মানে কি? তার মানে আসলে কাদির কল্লোল সাহেবের রেফারেন্স দিয়ে তিনি মূলত মিথ্যাচার করেছে। রিপোর্টটা আপনিও দেখতে পারেন, আমি নিজে এটা পড়েছি। যাই হোক, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজকে যে তথ্য আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর জাতির সামনে উত্থাপন করেছেন যে 61 জনের হত্যার তথ্য মিলেছে, এর মধ্যে
58 জন তাদের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের এখনো পর্যন্ত বাকি বলতে 3 জন। জি শনাক্ত করা যায়নি, তবে এটি নিয়ে আসলে আরও বেশি প্রচেষ্টা চলমান রয়েছে। দেখেন ওই সময় বিবিসির যিনি আসলে বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি কি বললেন সেটিকেই যদি আমি রেফারেন্স হিসেবে নিই তাহলে তো আসলে সেটা ঠিক শেখ হাসিনা যেভাবে বলেছিল যে ওইখানে কেউ মারা যায়নি, কেউ রক্তাক্ত হয়নি, ওইখানে মূলত মানে রং মেখে অনেকে এসেছিল, রং মেখে মানে আহত হওয়ার নাটক সাজিয়েছিল, ঠিক শেখ হাসিনার ভাষায় তো আপনি কথা বলছেন, তাই না? আমি মনে করি যে এই যে বিবিসির সাবেক প্রধান তিনি যেভাবে শাপলা চত্বরে আমাদের আলেম ওলামাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়, হত্যাকাণ্ড হয়, এই ঘটনাকে আমি জানি না কোন আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই কথা বলেছেন। এই বিষয়ে আমি মনে করি তদন্ত হওয়া দরকার। গণ অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে তদন্ত করতে পারত। আমি আশাবাদী যে আমাদের বিএনপি সরকার ইনশাল্লাহ এই বিষয়ে তদন্ত করবে। আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য, এটা শেষ করে দিই লাইনটা, আজকে আমাদের চিফ প্রসিকিউটরের যে বক্তব্য সেই বক্তব্যের মাধ্যমেই মূলত এই সাব্বির মোস্তফা সাহেব যে বক্তব্য দিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া, তার বক্তব্য সঠিক নয়। দেখেন আপনি বিবিসির পক্ষ থেকে প্রয়োজনে আপনি সময় নিতেন, তাই না? আপনি সময় নিতেন, আপনি নিজেও সেখানে কী ধরনের ঘটনা ঘটলো, কতজন মারা গেল, বিবিসি তো আমরা সবসময় দেখি তারা নিখুঁতভাবেই যে কোনো সংবাদ পরিবেশন করার চেষ্টা করে। সুতরাং ওই সময় কেন তাড়াহুড়া করে তারা এই তথ্য প্রকাশ করলো যে কেউ মারা যায়নি? এর পিছনে কি উদ্দেশ্য আছে? বিবিসি তো এই সাংবাদিকতা করে না, আমি যতটুকু বুঝি। বিবিসি একটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আগে তদন্ত করে তারপরে মন্তব্য করে, কিন্তু ওই সময়কার বাস্তবতায়, ওই সময়কার প্রেক্ষাপটে কি প্রয়োজন পড়লো যে তড়িঘড়ি করে তাকে বলতে হলো যে কেউ মারা যায়নি, কেউ শহীদ হয়নি, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়নি? এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। আন্তর্জাতিক মহলকে এক ধরনের বার্তা দেওয়া যে বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু অন্যান্য গণমাধ্যম তারা কিন্তু ঠিকই এই বিষয়গুলো ওই সময় প্রকাশ করেছিল। বিশেষ করে কয়েকটি গণমাধ্যমের মুখ চেপে ধরা হয়, তাদের লাইভ টেলিকাস্ট বন্ধ করে দেওয়া হয়, পরবর্তীতে তাদের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়। তার মানে কি? তার মানে সত্য টেলিকাস্ট করছিল, এই জন্যই এই কাজগুলো শেখ হাসিনা করেছিল। যাই হোক, আমি মনে করি আমাদের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিল তারা এই জাতির বীর, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। শেখ হাসিনার যে জালিমতন্ত্র, এই জালিমতন্ত্র, এই মসনদকে ভেঙে চুরে খানখান করার জন্য ওই যে শাপলা চত্বরে যে ঘটনা ঘটিয়েছিল গণহত্যা, ওই গণহত্যার কারণেই কিন্তু শেখ হাসিনার পরবর্তীতে পতন হয়েছে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম ওলামা তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে, ওই ক্ষোভটা কিন্তু কাজে লেগেছে এই গণঅভ্যুত্থানে। তার মানে কি? শেখ হাসিনা ওই ঘটনা ঘটিয়ে তার নিজেরই ক্ষতি করেছে। শেখ হাসিনা যতগুলো অপরাধ করেছে এই অপরাধের মধ্য দিয়ে আপনি যদি বলেন যে বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, না, এর থেকেও বেশি, শতগুণ বেশি, হাজার গুণ বেশি হাসিনা তার নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে। এই যে আওয়ামী লীগের পতন হলো, আচ্ছা দেখেন, আমরা কি কেউ চেয়েছিলাম যে আওয়ামী লীগের পতন হোক? ঠিক আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগ দল এসে ভ্যানিশ হয়ে যাবে, আওয়ামী লীগের নিষিদ্ধ করা হবে? আপনি চেয়েছিলেন? ভাই চেয়েছিল? আমরা কেউ চেয়েছিলাম? আমরা চাইনি তো। আমরা চেয়েছিলাম স্বাভাবিক একটি পতন, কিন্তু হাসিনা নিজেকে ক্ষতি করলো এই গণহত্যা পরিচালনার মধ্য দিয়ে। যে আমি আপনার সময় কম, রাশেদ ভাই, আমি জাস্ট একটু জানতে চাই ওই সময় হেফাজত ইসলামের পক্ষ থেকে কোনো তথ্য দিতে পেরেছিল কিনা যার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে, এক। দ্বিতীয় কথা হলো, সেই যদি হত্যাকাণ্ড হয়েছে, যেহেতু প্রসিকিউশন বলছে সেই হত্যাকাণ্ডের রক্তের উপর দাঁড়িয়ে আবার তারা হেফাজত ইসলামের যারা আলেম ওলামা ছিলেন তারাই তো আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। দেখেন, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে অধিকারের পক্ষ থেকে একটি তথ্য, কতজন মানুষ শহীদ হয়েছে তারা একটি তথ্য প্রকাশ করেছিল। এরপরে অধিকারের যিনি আপনার কর্মকর্তা ছিলেন আদিলুর রহমান, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তাকে কিন্তু কারাগারে নেওয়া হয় এবং নিপীড়ন করা হয়। আমার কথা হলো যে আপনি তথ্য প্রমাণের সহিত আপনি বলেন যে কেউ মারা যায়নি, আপনি তো শুধুমাত্র মুখের কথা দিয়ে আপনি বলতে পারেন না, পারেন? আপনি যদি বলেন যে আসলে কেউ মারা যায়নি, সেটি তো আসলে হয় না।
বরং কেউ মারা যায়নি, আপনি বলেন যে না এখানে কোনো হামলা করা হয়নি, আপনি দমন পীড়ন করেছেন। দমন পীড়ন করলে তো মানুষ অবশ্যই মারা যেতে পারে, মারা গিয়েছে, এই ঘটনা লুকানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, হেফাজতে ইসলামের সম্পর্কে বললেন, দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হেফাজতে ইসলাম বিশাল ভূমিকা রেখেছে, সেটা আসলে অনেকটা আসলে যদি আপনি এটা নিয়ে স্টাডি না করেন গণঅভ্যুত্থান নিয়ে, আপনি আসলে এটার প্রমাণ পাবেন না। আমি ওই সময়কার কথা বলছি না, আমি ওই সময়কার তাহলে ওই কেন সময়েও কওমি যাবো। জননী না, উপাধি বলি, দেওয়া হলো শোনেন, সেটা ওই সময়েও যাব। এই বিশ্লেষণটা করলে ওই সময় আমি আপনাকে সুন্দরভাবে বোঝাইতে পারবো। তো আমি গণঅভ্যুত্থান নিয়ে একটা স্টাডি করেছি, বলতে পারেন যে ছোট গণঅভ্যুত্থান করে সম্পর্কে বলবেন আমি আজকে। ডিটেল জানার চেষ্টা করেছি। তো এই ডিটেল জানতে গিয়ে দেখলাম আমাদের বর্তমান যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হেফাজতে ইসলামকে রাজপথে নামানোর জন্য তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ তিনি প্রচেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। দেখেন এই জুলাই গণঅভ্যুত্থানের সময় হেফাজত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে 24 জুলাই সেই সময় দামি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হেফাজতের একটি অংশ বৈঠক করেছিল, নিশ্চয়ই খেয়াল থাকবে আপনার। সেই সময় বলেছিল আমরা আপনাদের সাথে আছি। এরপর আমি যতটুকু তথ্য পেয়েছি যে 2 আগস্ট আর একটা বৈঠক হয়েছিল, সেখানেও হেফাজতের একটা অংশ ছিল, আর একটা অংশ রাজপথে মাদ্রাসায় এবং যেখানে হেফাজতের শিক্ষার্থীরা থাকে সেই ম্যাচগুলোতে তারা প্রতিনিয়ত গিয়েছে তাদেরকে রাজপথে নামানোর জন্য। দেখেন আজিজুল হক ইসলামাবাদী নাম শুনেছেন না, জি। আর মনির হোসেন কাশেমি নাম শুনেছেন না, এই দুজন মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের টিম যারা তাদেরকে তৈরি করেছিল, মানে তাদের টিম বলতে তাদের সাথে অনেকে কাজ করেছে, তাদের নিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে, শিক্ষার্থীদেরকে বলেছে তোমরা রাজপথে নামো, এবং সেক্ষেত্রে যত ধরনের সহযোগিতা দরকার সেই সহযোগিতা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন। এবং এই যে দেখেন যে সময় নিশ্চয়ই খেয়াল থাকবে যে লং মার্চে যাতে করে হেফাজতের ইসলামের অন্তর্ভুক্ত যে সকল মাদ্রাসা শিক্ষার্থীরা বা নেতৃবৃন্দ আছে তারা যাতে সম্পৃক্ত হয়, একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল না? এই প্রেস বিজ্ঞপ্তি আমি যাদের নাম বললাম, এই যে আজিজুল হক ইসলামাবাদী, আমি রাশিদুল, আমি আমি আপনার এটা কথা শেষ করে বুঝতে দিচ্ছি, আমি এটা শেষ করে দিচ্ছি, এটা শেষ করে না, দিচ্ছি। আমি শোনেন, বলছি যে না, আমি ওই সময়ের ঘটনার কথা আপনার এই ঘটনায় আমি 24 যাচ্ছি, আমি জুলাই শেষ করছি, তো আমাকে 1 মিনিট সময় দেন, 1 মিনিটে শেষ হয়ে যাবে। তারা যে এই যে প্রেস রিলিজ দিলেন যে সবাই ঢাকা আসো, এটা কিন্তু ওই হেফাজতের আর একটা অংশের নেতৃবৃন্দ জানতো না, মানে দুটো তাদেরকে গ্রুপের না কথা জানিয়ে, বলছি। জি। শোনেন, তাদেরকে না জানিয়ে কিন্তু একটা অংশ এই বিবৃতি দিয়েছিল। ওই সময় আমিরকে বলা হয় যে আপনি রাজি হইলেও এই বিবৃতি দেব, না হইলে দিব, এটা দেশের প্রশ্ন, এটা স্বাধীনতার প্রশ্ন, এটা আমাদের মানে মুক্তির প্রশ্ন। না, তার মানে 24 কি? জুলাই হেফাজতের ওই যে অবদান তো আমরা হেফাজতের অস্বীকার একটা অংশ করছি ওই না। সময় কওমি জননী উপাধি দিয়েছিল না, জি। সেই একটা অংশ আবারও কিন্তু এক প্রকার ভয়ে বলেন বা যে কোনো কারণেই বলেন তারা কিন্তু আপোষের দিকেই ছিল। তখন আর কিন্তু একটা অংশ, হেফাজতের সবচেয়ে বড় নেতৃত্বে আরেকটা যিনি অংশ ছিলেন তারা আল্লামা কিন্তু শফি। বিদ্রোহ করেছিল। আল্লামা শফি ছিলেন, তিনি কওমি জননী উপাধি দিয়েছিলেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি। শোনেন, ওই সময়কার বাস্তবতা, ওই সময়কার প্রেক্ষাপটে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে, বাট আমি যতটুকু তথ্য পেয়েছিলাম যে তাকে আসলে চাপ দেওয়া হয়েছিল, সেটা তিনি মুরব্বী মানুষ, তিনি আসলে চলে গেছেন, তাকে নিয়ে আমি কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাট পরবর্তীতে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি এতটুকু বলতে পারি, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা তারা মোটামুটি অধিকাংশই তারা রাজপথে ছিল, একটা অংশ, অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা অংশ তারা আসলে রাজপথে নামেনি। জি, অসংখ্য ধন্যবাদ। যদি সাবির মুস্তাফার কথা বক্তব্য, উনি বলছেন যে সাবির মুস্তাফা মিথ্যাচার করেছেন, এবং সেই সময় উনি বলার চেষ্টা করেন সেই সময় বিভিন্ন গণমাধ্যম যেগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল তাদেরকে ঠুটি চেপে দেওয়া হয়েছিল। তিনি বলছেন সম্ভবত দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, আমার দেশ, এই গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার কথা তিনি সম্ভবত উল্লেখ করতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, ছোট্ট করে যদি বললাম, আমি নতুন কোনো প্রশ্নে যাব। জি, এইখানে আসলে ব্যাপারটা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে এটা তো দাবি করার কিছু নাই। আর একজন সাংবাদিক একটি বিশেষ গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে কি বলেছেন তাকে নিয়ে এভাবে চুলচেরা বিশ্লেষণেরও আমি পক্ষপাতী নই, এটা উনিই বলতে পারেন। কারণ আমার চোখের সামনে মুস্তাফার কোড আনকোড সবগুলো তাকেই ডাকুন না কেন, তাকে ডাকুন, উনি কথা বলে, উনি জীবিত তো এখনো, ওনাকে ডাকুন, উনি কথা বললো। আপনি কি দেখতে পাচ্ছেন অবরুদ্ধ ঢাকায় ব্যাপক সহিংসতা?
এটা 6ই মের পত্রিকা প্রথম আলো। প্রথম এখানে কিন্তু বলা হচ্ছে রাজধানীতে 8 ঘন্টার ধ্বংসযজ্ঞ এবং বলা হচ্ছে নিহত 10। কেউই কিন্তু অস্বীকার করছে না যে সেখানে নিহত, এমনকি আমি যতদূর জানি বিবিসিও বলেনি যে কেউ হত্যা হয়নি, বলেছে গণহত্যা হয়নি। হত্যা আর গণহত্যার মধ্যে পার্থক্য আছে। 1 2 নম্বর হচ্ছে আমরা একটা বিশেষ সরকারের সময় অর্থাৎ গণ অভ্যুত্থানের সরকারের কাছে নিশ্চয়ই আমাদের চাহিদা একটু আলাদা রকমের। একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের সকলের পরিচয়টা আসবে এবং অপরাধীদেরকে ধরা হবে, যেমন ধরা হবে 13 জন ব্লগার হত্যা হয়েছিল তখন ফেব্রুয়ারির গণজাগরণের পর থেকে এই 5ই মের আগে এই সময়টাতে। এবং এই যে আমরা শাপলা চত্বরের যে গণহত্যার কথা বলছি, যে দাবিটা করছি, এটা হঠাৎ করে হত্যা হলো কেন? তার মানে একটা সমাবেশ হয়েছিল এবং সেখানে অনেক মানুষের প্রতিবাদ ছিল। কি উদ্দেশ্যে সমাবেশ ছিল মনে পড়ে আপনাদের? 13 দফা। সেই 13 দফাগুলো কি আমরা আরেকবার একটু পড়ে দেখব? সেই 13 দফাগুলো কি অর্জিত হয়ে গেছে? তাহলে সেই আন্দোলন কি থিতিয়ে গেল, না হেফাজতের পরবর্তীতে জামাত সেই আন্দোলন এগিয়ে নিল? অর্থাৎ তখন সেই আন্দোলনটা বিশেষ কোন কারণে হয়েছিল? এইগুলো কিন্তু ইতিহাসের পাঠ অংশ। আমরা 13 জনের ওই মুক্তমনা ব্লগারের বিচার চাই। একই সাথে এইখানে শাপলা চত্বরে যে প্রায় 60 জন মানুষ মারা গেছে তাদের বিচার চাই। সাথে সাথে আমরা চাই এই 13 জন ব্লগার যে হত্যা হলো তার আগে হুমায়ুন আজাদকে যেভাবে কোপানো হলো সেইটার বিচার চাই। দিনে দুপুরে অভিজিৎকে এই 28শে ফেব্রুয়ারি 2016 সালে মেরে ফেলা হলো মুক্তচিন্তার বইয়ের জন্য, সেটার বিচার চাই। রমনার বটমূলে আমাদের পহেলা বৈশাখে একদম যেই গান সকালবেলা সেই দিন মারা গেল 11 জন, তার বিচার চাই আমরা। বাংলা সেই বিচার পেলেন না কেন? আওয়ামী লীগ তো তখন ছিল। শুধু আওয়ামী লীগের কেন, আপনি কি আওয়ামী লীগের ক্ষমতা ছিল, ক্ষমতা এখনো এই সরকার আছে, তখন চাওয়া তো উচিত। প্রত্যেকটা সরকার যার যার মতো করে বিচার করে। আমরা যদি সেই কথা বলি, যেভাবে খালেদা জিয়াকে 8 বছরের জেলে দেওয়া হয়েছিল, যেভাবে খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা বানানো মামলায় তাকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল, আওয়ামী লীগে তো কোনোভাবেই আমি সহি দাবি করছি না। আওয়ামী লীগই তো এই সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে যোগসাজশ করে কওমি জননী হয়েছিল। এই 58 জনের যে মৃত্যুর কথা আমরা জানতে পাচ্ছি, তাদের প্রধান নেতাই তো শেখ হাসিনার সঙ্গে আতাত করে এগিয়েছিলেন। তাহলে আমরা কার কাছে বিচার চাইব? আপনি দেখুন যে মুক্তচন্দ্রার ব্লগারদের হত্যার বিচার আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগের সময়ের ঘটনা। আপনি 3 জুলাই 2016 সালে হলি আর্টিজানে যে ঘটনা ঘটলো সেটার বিচার কি হয়েছে? তাহলে আপনার হঠাৎ করে চিফ প্রসিকিউটর এটা বলছেন নিশ্চয়ই এটা বিচার হওয়া দরকার। 21শে আগস্টের হত্যার বিচার হওয়া উচিত না? অবশ্যই। তাহলে কাজেই আপনার যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হচ্ছে, কোনটা যদি আপনি পিক অ্যান্ড চুজ করেন তাহলে কিন্তু আমাদের মধ্যে ওই সন্দেহটা থেকে যায়। কোনটা সরকার চাচ্ছেন, কোনটা যেমন আওয়ামী লীগের সরকার অনেক কিছুই চাননি, তেমনি যদি বিএনপি সরকার অনেক কিছুই চান না মনে হয়, তাহলে তো আমরা সেই বিচারের মধ্যেও কিন্তু অনেক অব্যবস্থা দেখতে পাই। আমি আর একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 1971 সালে স্বাধীনতার পরপরই যারা রাষ্ট্রের রূপান্তরের দায়িত্ব নিয়েছিলেন তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 1971 সালে স্বাধীনতার পরপরই যারা রাষ্ট্রের রূপান্তরের দায়িত্ব নিয়েছে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন চাপিয়ে দিয়েছিলেন। তিনি বলছেন এখন আবার 24শে জুলাই বা পরবর্তীতে আবার নতুন করে রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর নতুন করে রাষ্ট্র গঠনে তারা এখন কাজ করছেন। নিশ্চয়ই আমরা তো এই ধরনের পারস্পরিক অভিযোগের যে রাজনীতি সবসময় দেখে আসছি। 54 বছর ধরেই কিন্তু আমরা যারা ক্ষমতায় থাকেন তারা বিরোধীদেরকে বাদ দিয়ে দেওয়ার এই বক্তব্যই আমরা দেখেছি। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে তার বিরুদ্ধে চারণ যারা করেছেন তাদেরকে বলা হয়েছে অগ্নি সন্ত্রাসী, বিশেষ করে বিএনপি জামাতকে সবসময় বলা হয়েছে এটা তো রাজনৈতিক দল না, এটা হলো আগুন সন্ত্রাসী, তাদেরকে কেন নির্বাচনে রাখা হবে? এখনো এইরকমই শুনছি। আসলে কি এরকমই পাল্টাপাল্টি অভিযোগই আমরা শুনতে থাকবো? আপনার যে আমি গতকালকের একটা অভিজ্ঞতা বলি, আমি সকালে একটি পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার কন্যার। সেখানে আমি দেখলাম যে মানে সাধারণ মানুষের প্রতি, আমি তো সাধারণ মানুষ হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে গেছি, নিশ্চয়ই আমি একজন সাধারণ জনগণ, আমার তো অধিকার আছে একটি পাসপোর্ট পাওয়ার। আমার দিকে ইঁদুর বিড়ালের দিকে যেভাবে তাকায় না সেভাবেই কর্মীরা তাকাচ্ছেন না। আমি একবার বাধ্য হয়ে বললাম, ভাই আমি কিন্তু একজন মানুষ, আমার দিকে তাকান, তাকিয়ে কথা বলেন। এবং আমাকে একবার 5 তলায়, একবার 7 তলায়, একবার 8 তলায় আমি না ঘুষ জিনিসটা দেব না। আমি এসেছি, আমি এইভাবেই আপনাদের সিস্টেমের মধ্যে কাজটা করব। আপনারা সরকার দায়িত্ব পাওয়ার পর
গণমাধ্যম কটি সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা শুধুমাত্র একে তাকে অভিযোগ 72 সালে চলে যাচ্ছেন, কেউ 47 সালে চলে যাচ্ছেন, কেউ তিতুমিরে চলে যাচ্ছেন, কেউ 1857 সালে চলে। ভাই 2026 সালে আসেন না। মানে সেটা আপনি- আমাদের সমস্যাগুলো আপনারা সমাধানের জন্যই তো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। যারা পারেননি তারা তো বিদায় হয়েছে। আপনারা কি কি করলেন? আপনাদের মন্ত্রী তো ভাই 3 ইউনিয়নের নাম দিয়েছেন নিজেদের নামে। আপনাদের মন্ত্রী তো এক টেলিভিশন বন্ধ করে দিচ্ছেন দেখলাম। জি। কারণ কি সাইবার অ্যাটাক হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা তো অভিযোগ উঠেছে মাত্র। Contractor। সেইটাই, হ্যাঁ, চ্যানেল 1 কন্ট্রাক্টর ঠিকাদারি ঠিকাদারি। তথ্য প্রতিমন্ত্রী কি প্রতিমন্ত্রী যেন? স্থানীয় সরকার স্থানীয় প্রতিমন্ত্রী। সরকার মীর প্রতিমন্ত্রী শাহে আলম। যখন ঠিকাদার, এই একটি সামান্য নিউজ, এটা তো বালিশকান্ডের মতো অত বড় নিউজও না, সেইটার জন্য সাইবার অ্যাটাক করে টেলিভিশন বন্ধ হয়ে গেছে। কান কামড়ে নেওয়া হচ্ছে এক ব্যবসায়ীর, নানান রকম অপদস্থ করা হচ্ছে। এক জায়গায় দেখলাম যে মাসে 2 কোটি টাকা দিতে হবে এক ব্যবসায়ীকে এবং ডেইলি দিতে হবে 10 লাখ। এগুলো কি ভাই? এইসব করবার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি? পুরাতন এই সমস্ত তর্ক বিতর্ক করা এবং কাউকে কাউকে সিনিয়র সাংবাদিক বলে আপনি সামাজিকভাবে অপদস্থ করবেন? ভাই আপনারা যদি সব পেশায় সিনিয়র থাকেন, সাংবাদিকতায় কিছু সিনিয়রদেরকে আপনারা তো মানতে অসুবিধা কোথায়? কারণ তারা প্রশ্ন করছে, কারণ তারা বাক স্বাধীনতার চর্চা করতে চাইছে, কারণ তারা এমন কিছু প্রশ্ন করছে যে প্রশ্নগুলো আপনাদেরকে মনে হচ্ছে যে এইটা আমরা আর কথা বলতে দেব না বা চাই না। জি। তো ওই জায়গাতে আমাদের চাওয়াটা হচ্ছে কি ভাই, খুব সামান্য। মানে আপনি কথা বলেছেন যে সুশাসন চান, সুশাসন, গণতন্ত্র, জবাবদিহিতার শাসন চাই। 5 বছর পরে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অধীনে একটা সুন্দর নির্বাচন চাই, যাতে রাজনীতিবিদরা নিজেদেরকে মহারাজা মনে না করে। অসংখ্য এইটুকু ধন্যবাদ। চাই। যে একটু রাশেদ খানের কাছে যেতে চাই। রাশেদ খান ভাই তুলেছেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর চ্যানেল 1-এর ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টাও চলছে বলে জানিয়েছে। মীর শাহ আলম নিয়ে কিছুদিন আগে উনি বলেছেন 3টা ইউনিয়ন উপজেলার নাম পরিবর্তন করার অভিযোগ ছিল। আবার কেউ কেউ বলছেন যে তিনি মাঝে মাঝে পরিচয় দেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন কেন সরকার ক্ষমতা, মানে উনি ওনার বক্তব্য যে 2024 সালে যে গণঅভ্যুত্থান সুশাসনের জন্য সবাই সবার কাজগুলো পাবে, দুর্নীতি বন্ধ হবে, সেগুলো তো হচ্ছে না, বরং উল্টো কাজটি আগের মতোই চলছে। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস আপনার সাথে ক্লিয়ার করি। দেখেন, কাদির কল্লোল, তাকে আমি মেসেজ দিয়েছি এই টকশো চলা অবস্থায়। এই যে সাব্বির মুস্তফা যে কথা আসলে তার রেফারেন্স দিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, তো আমি তাকে লিখেছি যে আসসালামু আলাইকুম, আপনার রেফারেন্স দিয়ে তিনি এমনটি বলেছেন, কিন্তু আমি ভিন্নতা পেলাম। এরপরে তার যে নিউজ, সেই নিউজ আমি তাকে পাঠিয়েছি। আমি লিখেছি যে আপনি মৃতদেহ দেখেছেন, এমনটাই নিউজে দেখলাম, আপনার নিউজে। তিনি আমাকে কল দিয়েছেন, মাত্র 20 সেকেন্ড আমি এই টকশো চলা অবস্থায় কথা বলেছি। বাট তিনি একটা লাইন যেটি বললেন সেটি হলো যে তিনি কি দিয়ে কি বলেছেন, মানে তার মানে কি? তার মানে হলো জনাব কাদির কল্লোলের নাম ব্যবহার করে মূলত বিবিসির সাবেক বাংলা বিভাগের প্রধান তিনি আসলে মিথ্যাচার করেছেন। তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন কার স্বার্থে, কেন, সেটা আসলে আমার কাছে সন্দেহ লাগছে। বাট জনাব কাদির কল্লোল এই কথাগুলো আসলে বলেননি। তো যাই হোক, আমি আপনার প্রশ্নে চলে আসি। প্রশ্নে যদি আসে, দেখেন, জনাব মীর শাহ আলম তিনি একজন তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব, এবং তার সংগ্রাম আছে, জেল জুলুমের শিকার হয়েছেন, এবং যে মিথ্যা প্রচার তার বিরুদ্ধে যে তিনি আসলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু। দেখেন, তিনি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু নন, রাজনৈতিক কারণেই তার সাথে আসলে সম্পর্ক। আমি দেখেছি যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বিভিন্ন জনসভায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় আসলে মানুষের সামনে দিয়েছেন, যে জনাব মীর শাহ আলম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য কি আপনি দেখেছেন? না, উনি বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী হচ্ছেন প্রতিমন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী, প্রতিমন্ত্রী, কিন্তু পাওয়ারফুল মন্ত্রী বলেছেন তিনি। না, প্রতিমন্ত্রী পাওয়ারফুল প্রতিমন্ত্রী, মানে পাওয়ারফুল কেন বলতে হলো? কারণ এই মিনিস্ট্রি থেকে আসলে সবাই উন্নয়নের জন্য বরাদ্দ পায়,
এবং তিনি স্পষ্ট করেছেন যে আমাদের সবাইকে তার কাছে যেতে হয়, এই জন্যই পাওয়ারফুল হিসেবে রাজনৈতিক রূপক অর্থে আসলে এই বিষয়টা বলেছেন। কিন্তু তার আগে আমাদের একটু শেষ মির্জা করি। ফখরুল কাছে যেতে হবে না? আমি একটু শেষ স্থানীয় করি। সরকার মন্ত্রী তো মির্জা একটু শেষ ফখরুল। করি। জি। তো প্রথমত জনাব মীর শাহ আলম তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু এবং ঘনিষ্ঠ বিবেচনায় তার সম্পর্কে আসলে অনেক কিছু আসলে নানানভাবে তাকে বিতর্কিত করার জন্য অনেক বিষয় সামনে উত্থাপন করা হচ্ছে। দেখেন, তিনি একজন প্রতিমন্ত্রী, তার বিভিন্ন বক্তব্যে আপনি সন্তুষ্ট হতেও পারেন, নাও হতে পারেন, এবং তার ভুল হবে, এটা স্বাভাবিক। আমরা মানুষ, আমরা সবাই ভুল করি। এখন তার সম্পর্কে যে তথ্যগুলো আপনি মিডিয়াতে প্রচার করছেন, কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, সেটি নিতে অবশ্যই আপনি প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু এই যে তিনি যে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু নন, এইটা তো তিনি ব্যাখ্যা করেছেন, করেন নাই? বন্ধু তিনি তো নন, বলেছেন এটা যে মেনে আমি নিলাম। বগুড়ায় পড়াশোনা করেছি, জি। আর মাননীয় প্রধানমন্ত্রী আমার থেকে 10 বছরের বড়, তিনি ঢাকায় পড়াশোনা করেছেন, আমি কিভাবে তার বন্ধু হই? আচ্ছা, দ্বিতীয়ত তার সম্পর্কে আরও মিথ্যাচার করা হলো যে তিনি নাকি সমস্ত উন্নয়ন নাকি বগুড়ায় নিয়ে গেছেন, 1 নম্বরে বগুড়া। অথচ তিনি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যে সব থেকে বেশি বরাদ্দ পেয়েছে কুমিল্লা, এমনকি গোপালগঞ্জ 7 নম্বরে আর বগুড়া 16 নম্বরে। তো এরকম বিভিন্ন তথ্যপত্র আসতেছে। এখন আমি এখনই তার সম্পর্কে সব বিষয়ে মন্তব্য করতে পারি না। চ্যানেল ওয়ানের বক্তব্যটা চ্যানেল কি বলবেন? ওয়ানের বিষয়ে আসলে তিনি নিজেই এর আগে বলেছিলেন যে তার যে ব্যবসা এখন আর আসলে তার নামে রাখেননি, তিনি তার পরিবারের সদস্যদের নামে সেই ব্যবসা আসলে হস্তান্তর করেছেন। এখন তার পরিবারের সদস্যরা ঠিকাদারি ব্যবসা করে, তারা কাজ পেয়েছে, হ্যাঁ, সেটি নিয়ে চ্যানেল ওয়ানে নিউজ হয়েছে। এখন সেটি নিয়ে আমার কাছে মনে হয় এই বিষয়ে আমার কাছে মনে হয় যে অবশ্যই মীর শাহ আলম ভাই তিনি এই বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করবেন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ রাশেদ খান। আমি শেষ করি। তিনি যেহেতু অতীতের যে কোনো বিতর্ক সামনে আসলে তিনি সেটা নিয়ে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় এই বিষয়ে তিনি বক্তব্য স্পষ্ট করবেন। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু বিবেচনায়, ঘনিষ্ঠ বিবেচনায়। মূলত অনেকে মনে করছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত তখনই করা যাবে যখন যারা মীর শাহ আলমকে বিতর্কিত করা যাবে, এই জন্য অনেকে এজেন্ডা ভিত্তিক কাজ করছে বলে আমার কাছে মনে অসংখ্য হচ্ছে। ধন্যবাদ রাশেদ খান। আমার কাছে নতুন একটা প্রশ্ন, সেটা হলো অন্তর্বর্তী সরকারের সময় আমরা বারবার বলেছি যে মব সন্ত্রাস হচ্ছে, মব হচ্ছে, কিন্তু শুক্রবার দেখলাম পটুয়াখালীতে মির্জাগঞ্জ বলে এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বসতঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর মালামাট লুট করে আগুন দেওয়া হয়েছে। এখানে তাকে বলা হচ্ছে পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ছোট ভাই শাহিন চৌধুরী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত। তাহলে এখন মব সন্ত্রাস তো মনে করা হয়েছিল যে নির্বাচনের পরে মব সন্ত্রাস থাকবে না, কিন্তু এখন কেন হলো, কেন হচ্ছে? আচ্ছা, দেখেন, মব তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মব ব্যবস্থার উৎপাদন হয়েছে। এখন যে পরিমাণ আসলে উৎপাদন হয়েছে, এটা চাইলেই পুরোপুরি এখনই বন্ধ করা যাচ্ছে না। বাট বিএনপি সরকার এইটা আমার কাছে মনে হয় যে 90% এটা আসলে বন্ধ করতে পেরেছে। কোথাও কোথাও যে অঘটন ঘটছে না সেটি আমি বলবো না, বাট এটা আসলে আমাদের পুরোপুরি বন্ধ করতে হবে। এই জন্য আমাদের সবারই আসলে সহযোগিতা দরকার। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মব হতো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। বিএনপি সরকারের শুরুর দিকে সেই চেষ্টাও করা হয়েছে, কিন্তু বিএনপি সরকার সেটাকে থামিয়ে দিয়েছে, নিরুৎসাহিত করেছে। দেখেন, যে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলছিল যে যারা মব করছে তারা মূলত প্রেশার গ্রুপ, বিএনপি সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছে? বরং আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি বারবার বলছেন যে মব সন্ত্রাস এটা বন্ধ করতে হবে। এইটাতে আমরা কোনোভাবে উৎসাহ না, উনি দিতে যেদিন পারি না। থেকে ক্ষমতা বুঝে নিয়েছে তখনই বলেছেন যে মব সন্ত্রাস আর হবে না, কিন্তু এরপর অসংখ্য আমি মব আপনাকে কিন্তু হয়েছে। আগেই বলেছি, জি, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে মব উৎপাদন হয়েছিল সেটা 90% 80% দমন করা গেছে। তবে পুরোপুরি তো আসলে একটা জিনিস যখন বিশালভাবে উৎপাদন হয়ে যায় পুরোপুরি একদিনই বন্ধ করা যায় না। আপনি যেমনিভাবে সংস্কার একদিনে সব করে ফেলা যায় না, যেটা অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল যে আমরা সংস্কার করেই বাস্তবায়ন করে নির্বাচন দেব। আসলে 18 মাসে কি সংস্কার হয়েছে, বাস্তবায়ন হয়েছে? কতটুকু পেরেছে? 18 মাসে যতটুকু উন্নয়ন হয়েছে সেটা প্রধান উপদেষ্টার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে, অন্যান্য উপদেষ্টার উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে, তদবির বাণিজ্য হয়েছে, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা হয়েছে। দেখেন ভাই, একটা কথা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আসলে চাঁদাবাজির কথা উনি বললেন। দেখেন, চাঁদাবাজি বাংলাদেশে একটা সার্বজনীন সমস্যা। এখন এই সমস্যা যেমনিভাবে বিএনপির রাজনৈতিক পরিচয়ে কেউ করছে, জামাতের রাজনৈতিক পরিচয়ে কেউ করেছে,
কেউ আবার এই রাজনৈতিক পরিচয়ের বাইরেও কেউ আবার কিশোর গ্যাং পরিচয় করছে, কেউ আবার মাফিয়া গোষ্ঠীর পরিচয় করছে। তার মানে কি এই সার্বজনীন সমস্যাটা আসলে আমাদের বন্ধ করতে হবে, এটা সত্য। কিন্তু বন্ধ হচ্ছে না রাষ্ট্র, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমি আমাকে তো আপনাকে তবে দুইটা বিএনপি তিনটা সরকার তথ্য দায়িত্ব দেই। গ্রহণের জি, পর থেকে এই চাঁদাবাজি জি। অনেক কমেছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে পরিমাণ ছিল তার থেকেও কমেছে। জি, আমি আপনাকে 17 জুলাই দুটি তিনটা ঘটনা বলি। রাজশাহীর বাকমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি উপজেলা কমিটির সদস্য আজাদুল ইসলামকে পিটিয়ে জখম করেছে ছাত্র দলের 3 নেতা। চাঁদাবাজি ও মাদকের বিষয়ে প্রতিবাদ করে এই হামলা চালানো হয়েছে। ঢাবির কথা বলছিলেন, ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3 জনকে মারধর, মোটরসাইকেল আটকে রেখে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্র দলের কর্মীদের বিরুদ্ধে। এটাই 17 জুলাই, 17 জুলাই শুক্রবার, দুটোই 17 জুলাই। আবার যদি বলি 18 জুলাইয়ের ঘটনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেটি হচ্ছে ক্যান্টিনের খাবারের মান নিয়ে আপত্তি করায় এই ছাত্রদের দুই নেতা তারেক রহমান ও হাসিবুর রহমান তাকে মারধর করেছে শিক্ষার্থী। শোনেন, এই বিষয়ে একটু বলি। শোনেন, প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আমি ফেসবুক গ্রুপে দেখলাম, ঢাবির যে গ্রুপ, সেখানে 8 জন প্রথম বর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তিনি ছাত্র দলের মনে করেন যে কয়েকটা প্রোগ্রামে গিয়েছেন, তাই বলে কি তিনি আসলে ছাত্র দলের নেতা হয়ে গেছেন? বলেন। তাহলে তো এই যে আমরা দেখলাম যে গতকাল শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমান এমপি সাহেবের মোবাইল চুরি হয়েছে, হারিয়ে গেল। হ্যাঁ, সেখানে দেখলাম যে শিবিরের যে আপনার ওই যে কি বলে এটাকে, সেই শিবিরের আইডেন্টি কার্ড দেওয়া। তার মানে কি শিবিরের একজন কর্মী ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি করেছে। যদি আমি বলি হ্যাঁ এক্স্যাক্টলি, যদি বলি যে এটা হয়েছে, তার মানে কি শিবির এখনো পর্যন্ত কি আমরা শিবিরকে ব্লেম দিয়েছি যে শিবিরের কোনো নেতা ব্যারিস্টার আরমানের জামাতের এমপির মোবাইল চুরি করেছে? ব্লেম দিয়েছি। কিন্তু এই জামাত শিবির সবসময় এমন একটা বয়ান উৎপাদন করে যে কোনো ঘটনায় ঘটুক না কেন ছাত্রদল করেছে। আমরা দেখেছি যে আমরা ঢাবির সভাপতি, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ওনারা দুঃখ প্রকাশ করেছে এবং তদন্ত করছেন, এই বিষয়টা বলেছেন। আমি মনে হয় সময় নেই, কয়েকজন শিক্ষার্থী ছাত্রদলের দুই একটা প্রোগ্রামে গেলে সে ছাত্রদলের নেতা হয়ে যায় না। জি, অসংখ্য ধন্যবাদ। সব দায়ভার তো ছাত্রদল নিতে পারবে না। আমার সর্বশেষ কথা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি বলেন, রাহাজালি বলেন, মারামারি বলেন, এইগুলোতে তিনি ব্যাপকভাবে কঠোর অবস্থান নিয়েছেন। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পরে এই ঘটনাগুলো ডে বাই ডে এইটা আসলে কমতেছে। এবং একদিনে তো আপনি সব বন্ধ করতে পারবেন না, যে সমস্যা সার্বজনীন। একদিনে কি বাংলাদেশের জনগণ সব ফেরেশতা হয়ে গেছে নাকি? বলেন, যদি ফেরেশতা হয়ে যেত, বাবা তার সন্তানকে খুন করত, একজন স্বামী তার স্ত্রীকে খুন করত, এগুলো কি পলিটিক্যাল কারণ? সবকিছু আপনি যদি পলিটিসাইজ করতে যান তাহলে আপনি ভুল করবেন। অসংখ্য ধন্যবাদ মাহবুব। আপনি বলার চেষ্টা করেছিলেন যে সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি সমালোচনা করছেন বিভিন্ন একটি গোষ্ঠী, কিন্তু যদি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, তিনি বলেছেন পতিত আওয়ামী লীগ 1000 কোটি টাকার প্রকল্প মাঠে ছেড়েছে, যে যত বেশি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবে এই প্রকল্প থেকে সে ততই টাকা পাবে বলে অভিযোগ করেছেন তিনি। টকশোওয়ালা বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিকদের পেছনে প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে, ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন করা হচ্ছে কে কত বেশি জুলাই অভ্যুত্থানকে ছোট করতে পারে, এই জন্য টাকাও দেওয়া হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ তিনি করেছেন। দেখুন, যুক্তির বদলে যদি শক্তি প্রকট হয়ে ওঠে, সেটা আসলে জঙ্গলে পরিণত হয়, সেটা আসলে সুশাসিত কোনো একটা গণতান্ত্রিক সমাজ থাকে না। আমরা তো যেইভাবে জোরে চিৎকার করে নানান রকম হুমকি ধামকি দিয়ে কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাতে তো মনে হচ্ছে যে আইনের শাসন চাওয়াটাই বোধহয় আমাদের অপরাধ। আপনি প্রমাণ করুন না, প্রত্যেকেরই তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি নাম ধরে বলুন এই যে আপনার টাকা, এটা এর জন্যই তো সরকার। আপনি বলে দিলেই হবে যে মাহবুব আজিজ বা মাসুদ কামাল এত টাকা নিয়ে এসছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনারা বলুন এই যে দেখুন আপনাদের কাগজে, যে ভাই আমাদের অ্যাকাউন্ট দেখলে তো সম্ভবত আপনারা কান্নাকাটি শুরু করবেন যে ভাই আপনারা সারা জীবন এটা কি করলেন। ঘরে রেখে টেখে দেন কিনা? হ্যাঁ, ঘরে তো আমাদের যে কেউ হ্যাঁ, যে কোনো অ্যাকাউন্ট, এইটার জন্যই তো সরকার। আমাদের একটা সবাই কিন্তু খালি দেবতার তুষ্টির জন্য কথা বললে চলবে না। আমরা কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়নি। দেবতার তুষ্টির বাদ দিয়ে আমরা পদ্ধতির কথা বলি, যে পদ্ধতি আইনের শাসন এবং জবাবদিহিতার শাসন আনবে। আপনি যেখানে অপরাধ মনে করবেন, আপনি একটা অনলাইনে কল দেন,
আপনি অনলাইনে কল দিয়ে আপনি সেখানে একটা অভিযোগ দায়ের করুন, আপনাকে প্রায় 3 দিন 7 দিনের সময়ের সীমার মধ্যে আপনি ওই জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। আপনি আজকে শুনলাম যে হাইওয়েতে একটা পুলিশ ব্যবস্থা আসছে, এটা তো ভালো। এইটা যেমন ভালো পদক্ষেপ আপনি দিবেন, ঠিক একইভাবে যে আমার নামে যদি অন্য কোনো অ্যাকাউন্টে আসে, কোথাও না কোথাও তো আমার হাতে সেই টাকাটা যাবে, তাহলে আপনি সেইটা কেন আপনি ধরতে পারবেন না? শুধু অ্যাকাউন্ট তো অবশ্যই তদারকি হয়, কারণ আমাদের টিন আছে, আমাদের দুদক আছে, তারা তো সক্রিয়, পুলিশ বাহিনী আছে। আমরা কে কোথায় যাই এটা কি পুলিশ বাহিনী জানে না? আমরা কার সাথে মানে আমাদের যোগাযোগ বন্ধু বলয় কি, এটা অবশ্যই সকল, এটাই এর জন্যই তো সরকার। এবং আমরা যে সরকারের হাত কত শক্তিশালী এটা তো আমরা জানি। আমাদের অনুজ বন্ধু রাশেদ সাহেবও জানেন সরকার কিভাবে টর্চার করে। সেটা সকল সরকারেরই এই ধরনের ক্ষমতা থাকে, তারা ব্যবহার করবে কি করবে না সেটার উপরে নির্ভর করে তারা কতখানি গণতান্ত্রিক চর্চা করে বা করে না। আমরা নতুন একটি সরকার এসেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই সরকারের কাছ থেকে আমরা সরাসরি কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না। আমরা যখন চাঁদাবাজির অভিযোগ উঠছে কিংবা একজন মন্ত্রীর ব্যাপারে, শাহ আলমের ব্যাপারে অভিযোগ হচ্ছে, বলা হচ্ছে ষড়যন্ত্র। এটা তো পুরাতন ভাষ্য। এতগুলো মন্ত্রী থাকতে এই বন্ধু থেকেই, তারেক রহমান সাহেবের বন্ধু একজনই পৃথিবীতে, এটা কোনো যুক্তি হলো? আপনি যখন তার হঠাৎ করে সম্পত্তি বেড়ে যাবে, হঠাৎ করে তিনি 3টা ইউনিয়নের নাম করে ফেলবেন, উনি যখন আপনি একটা বিশেষ মন্ত্রণালয়ের মন্ত্রী, তখন তো আপনাকে একটু এই সব ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার পুত্রদেরকে এখনই কেন ব্যবসা শুরু করতে হবে, এবং এই রকম ব্যবসা যেখানে সরাসরি আপনার সাংঘর্ষিক, আপনার স্বার্থ চলে আসতেছে, আপনাকে সেই ব্যবসা পুরাতন আগে থেকে ছিল। আমরা জানি সেটা ব্যবসা কতখানি পুরাতন, সেগুলো এসছে সব পত্রিকায়। এবং সে কিভাবে কখন মালিকানা বিনিময় হয়েছে, লিমিটেড কোম্পানির মালিকানা কখন নাম বদলানো যায় সেটাও আমরা জানি। কাজেই এই বিষয়গুলো এইভাবে ধামাচাপা দেওয়া যাবে না। আপনি যখন জনপ্রতিনিধি, আপনাকে মাথায় রাখতে হবে যে আগামী 5 বছর পরে মানুষের সামনে কিন্তু আমাকে যেতে হবে। আপনি হঠাৎ করে একটা 2 কোটি টাকার গাড়ি চলছেন, আপনাকে প্রশ্ন করা যাবে না আপনার এই 2 কোটি টাকা আপনি কোথায় পেয়েছেন? আপনি তখন চিৎকার করে উঠবেন, আপনি কে? আপনি একটা সিনিয়র সাংবাদিক, আপনার শখে বলে উচ্চারণ করবেন, সেটা হবে না। আমরা কথা বলবোই, এবং কথা বলবার জন্যই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, কথা বলবার জন্য 69 এবং 90 হয়েছে, কথা বলবার জন্যই 24 আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। প্রত্যেকেই তখনই যার যার সামর্থ্য মতো আমরা কথা বলেছি, ভবিষ্যতেও আমরা কথা বলবো। এবং আপনি দেখুন, একটা কার্টুন আঁকা হয়েছে, সেই কার্টুনে বলা হচ্ছে এটা নাকি নাহিদ ইসলামের পেট। আপনার শেখ হাসিনার নাক আঁকলে অসুবিধা হয় না, এরশাদ সাহেবের নাক আঁকলে অসুবিধা হয় না, খালেদা জিয়ার চোখ আঁকলে অসুবিধা হয় না, আপনার নাহিদ ইসলামের পেট আঁকলে অসুবিধা হবে কেন? আপনারা ঠিক করে দিবেন আমাদেরকে কিভাবে কি আঁকতে হবে, কিভাবে কি কথা বলতে হবে। আপনারা অমুকের বিরুদ্ধে কথা বলা যাবে, তমুকের, আপনি যুক্তি দেওয়া হচ্ছে, আপনি যুক্তি খণ্ডন করুন। আমি সিনিয়র না জুনিয়র না সাব জুনিয়র সেই বিচার করার দায়িত্ব তো আপনার নয়। আমাদের যুক্তির সঙ্গে আপনারা পারছেন না, সোজা কথা, 6-7 জনের সাথে আপনারা পারছেন না, এই শত শত টকশোদিবি। জি, অসংখ্য ধন্যবাদ। রাশেদ খান, আমার কাছে বেশি সময় নেই, একদম 1 মিনিটই যদি বলতে পারেন। 1 মিনিট। আমি যে কথা আসলে শুরুতেই বলা দরকার ছিল, দেখেন আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের আজকের দিনে এনসিপির নেতা হাসনাত এবং সার্জিস তারা আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সংলাপে বসেছিলেন, এবং 9 দফাকে বানচাল করার জন্য তারা 8 দফা দিয়েছিলেন। জনাব আব্দুল কাদের, আমি তাকে শ্রদ্ধা করি, স্নেহ করি, আমাদের ছোট ভাই। তবে জুলাই গণঅভ্যুত্থানে তিনি যে সাহসী ভূমিকা রেখেছিলেন, যদিও ওই সময় আব্দুল কাদের 9 দফা তিনি ঘোষণা না করতেন, তাহলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যেত এবং হাসনাত এবং সার্জিসরা তারাই জয়ী হতো। আজকে তারা বলতো যদি শেখ হাসিনা টিকেই যেত, তাহলে তারা হয়তো আওয়ামী লীগের মন্ত্রী এমপি থাকতো। এই হাসনাত এবং সার্জিসকে দেখছেন না, তারা এখন মানে এনসিপির বড় বড় নেতা। যদি আওয়ামী লীগের পতন না হতো, তারা যে মানে ওই আন্দোলনটা বানচাল করার জন্য আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সংলাপে বসেছিল এবং 8 দফা দিয়েছিল, শুধুমাত্র 9 দফাকে চ্যালেঞ্জ করার জন্য। তাহলে পুরস্কার হিসেবে কি করতো? পুরস্কার হিসেবে তোমরা যেহেতু আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তোমরা আন্দোলনকেই বানচাল করে দিয়েছো, তোমাদেরকে আওয়ামী লীগে যোগদান করিয়ে মন্ত্রী বানানো হলো। দেখেন, আমি খুব অবাক হয়ে গেলাম যে আজকের এই দিনটি যদি আপনি 2 ভাগে বিভক্ত করেন, তাহলে আব্দুল কাদেরের নেতৃত্বে গণ অভ্যুত্থানের দিকে দেশের ছাত্র জনতা ধাবিত হয়েছে, গণ অভ্যুত্থানের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আরেকদিকে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আওয়ামী লীগ রক্ষার আন্দোলন হয়েছে।
হয়েছে না? তো এই দিনটি আজকে কেন এনসিপি মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে না যে এই দিনটিতে একদিকে আমাদের যেমনিভাবে নতুনভাবে আন্দোলনের দিকে গিয়েছিলাম, আবার আন্দোলনকে পিছনের দিকে নেওয়ার জন্য হাসনাত এবং সার্জিসের একটি চক্রান্ত ষড়যন্ত্র ছিল। দেখেন, হাসনাত এবং সার্জিস একদম শুরু থেকেই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের এজেন্ট হিসেবে আন্দোলনে ছিল। মানে শুরুতে ছাত্র অধিকার পরিষদ যাতে আন্দোলনে সম্পৃক্ত না হতে পারে এই জন্য ছাত্রলীগের পক্ষ থেকে নিষেধ ছিল, এবং হাসনাত এবং সার্জিস সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নে এমনকি ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর চড়াও পর্যন্ত হয়েছিল। বিনিয়ামিন মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি, আপনি চিনেন, তাকে ব্যানার থেকে পর্যন্ত সরিয়ে দিয়েছিল এই হাসনাত। এমনকি এই সার্জিসের নেতৃত্বে ছাত্রলীগের একটা গ্রুপ শহীদ মিনার থেকে তাকে বের করে দিয়েছিল। আজকে কাকে আপনি বীর হিসেবে আজকে আপনি দেখাচ্ছেন? এনসিপিতে যোগদান করেছেন, ওই সময় হাসনাত এবং সার্জিস ছিল আওয়ামী লীগের ছত্রছায়ায়। না, আমার এই লাইনটা শেষ করি, শুনেন। ওই সময় হাসনাত এবং সার্জিস ছিল আওয়ামী লীগের ছত্রছায়ায়, আর এখন আছে তারা দুজন আছে জামাতের ছত্রছায়ায়। এই হলো পরিবর্তনটা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। সময় দেন। এই যে দেখুন ইতিহাসের কি সমস্ত বাকবদলের খবর আমরা জানতে পারছি। কাজেই ইতিহাস কখনোই একেবারে আপনি যেটা বললেন যে এক পুরো স্থির জায়গায় থাকে না। ইতিহাসের ভিতরের কাল আলো। ইতিহাসের বিষয়টা হলো, শোনেন, ইতিহাসে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সাহসী ভূমিকা ছিল, আর হাসনাত এবং সার্জিসের ভূমিকা ছিল মির্জাফরি। এটা হচ্ছে ওনার বক্তব্য, আমার বক্তব্য না, এটা সঠিক। কেউ থাকলে জিনিসটা জবাব দিতে পারতো। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম ছিলেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, ছিলেন রাশেদ খান, বিএনপি নেতা। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা যে আপনাদের ধৈর্য ধরে আলোচনা অনুষ্ঠান শুনেছেন, দেখেছেন, সেই জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দুজন আলোচককে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।